একটা দুর্ঘটনার কবলে প্রসিদ্ধ ব্যবসায়ী। কিন্তু এটা কি নিছকে কোনো দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কারোর হাত? আর যদি কারোর হাত থেকে থাকে তাহলে তো এটা আর নিছক দুর্ঘটনা থাকলো না, হয়ে গেল হত্যা। কিন্তু কে আছে এই হত্যার পেছনে, তার মোটিভটাই বা কি? নমস্কার, আমি ওসি শ্রীরামপুর থানা। আজ ক্রাইম ডায়েরির এই এপিসোডে আপনাদের দেখাবো দুর্ঘটনার মোড়কে সাজানো একটা নাটকীয় হত্যা রহস্য। যে হত্যা রহস্যের পেছনে রয়েছে প্রেম, ভালোবাসা, প্রতিশোধ, প্রতিহিংসা, পরকীয়া, আর রয়েছে শরীরের জাল। স্যার, এই গাড়িটা। স্যার, পিছনে যিনি বসেছিলেন উনি স্পট ডেড, আর সামনের ড্রাইভার ব্যাডলি ইনজিওর্ড। ওনাকে পাশের হসপিটালে পাঠানো হয়েছে। রেণুকা, তুমি ফরেনসিক টিমকে আসতে বলেছো, রাইট? ইয়েস স্যার। তার মানে শিওর তুমি যে এটা দুর্ঘটনা নয়? শিওর নই স্যার, তবে 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 মনে একটা সন্দেহ হচ্ছে, কিন্তু সন্দেহটাকে অস্বীকারও করতে পারছো না, তাই তো? ইয়েস স্যার, ডেড বডি ইনজিওর হয়েছে। ডান কানের মাথার ওপরে আর মাথার পিছনে দু জায়গায় ইনজিওর্ড হয়েছে। কিন্তু স্যার, যদি ধরেই নি জানলায় ধাক্কা লেগে আঘাত পেয়েছে, তাহলে তো ডান কানের ওপরের মাথা ইনজিওর্ড হওয়ার কথা। সেই তুলনায় মাথার পিছনে আঘাতটা লাগলো কি করে? কারণ দেখুন, গাড়ির পিছনে কিন্তু শক্ত কিছু নেই, গাড়ির সিটগুলো একদম নরম। ওয়েল ডান রেণুকা, ভেরি গুড অবজারভেশন। বাই দ্য ওয়ে, বডিটাকে আইডেন্টিফাই করা গেছে? হ্যাঁ স্যার, ওনার পকেট থেকে যে কার্ডটা পেয়েছি সে অনুযায়ী ওনার নাম হচ্ছে শুভেন্দু ধর। শুভেন্দু ধর? হ্যাঁ স্যার। তা ওনার বাড়িতে খবর দিয়েছো? ওনার বাড়িতে আমি খবর দিয়েছি, ওনার স্ত্রী ছাড়া আর কেউ নেই। কি নাম ওনার স্ত্রীর? তৃষা ধর। তৃষা ধর। চলো চলো, তোমরা এখানে দাঁড়াও, গাড়িটা আসছে ক্রেন নিতে। বাড়িতে কেউ আছেন? নিচে আসুন। ওকে এনেছেন? কি হলো বলুন না, এনেছেন ওকে? কোথায় কোথায় ও? কোথায় বলুন না, কোথায় ও? ওকে আনেননি? আনেননি ওকে? বধূমণি, একটু শান্ত হয়ে বসো বধূমণি। আপনারা বসুন। আসলে দাদাবাবুর খবরটা এইমাত্র পেয়েছো তো বধূমণি, তাই। না ঠিক আছে, কিছু কিছু খবর এমন হয় যে হঠাৎ করে শোনাটা ভীষণ শকিং। আমরা ওনার মনের অবস্থা বুঝতে পারছি। আপনি কাজ করুন তো, আপনি ওনাকে একটু জল খাওয়ান। বধূমণি জল খাবে? এখন একটু সুস্থ বোধ করছেন? আপনাকে একটা দুঃখের সংবাদ দেওয়ার ছিল। জানি। আমার হাজবেন্ড মারা গেছে কাল রাতে অ্যাক্সিডেন্টে। কাল রাতে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে একটি পোস্টে ধাক্কা মেরেছে। জানি, আমি ভেবেছিলাম ওনার ডেড বডি আপনারা নিয়ে এসেছেন, কিন্তু আপনারা আনেননি। অদ্ভুত তো, আপনি আপনার স্বামীর মৃত্যুতে দুঃখ পাচ্ছেন না? হ্যাঁ পেয়েছি তো, তার সাথে এটাও মনে হয়েছে এবার আমি শান্তি পাবো। বৌদিমণি
এসব কি বলছো? ওনারা তো ভুল বুঝবেন। ভুল বোঝার কি আছে? তুই জানিস না তো দাদাবাবু আমাকে কিরমভাবে অত্যাচার করতো? আর আজকে উনি মারা গেছেন বলে আমি কি বলবো আমাকে খুব শান্তিতে রাখতো? ওনার ডেড বডিটা কখন আসবে? ওনার ডেড বডি আমরা মর্গে পাঠিয়ে দিয়েছি। কিন্তু কেন? কারণ সেটাই নিয়ম, তাই। অপঘাতে কারোর মৃত্যু হলে আমরা ডেড বডি মর্গে পাঠিয়ে দিই, পোস্টমর্টমের জন্য রেডি করতে হয়। কিন্তু আমরা সন্দেহ করছি যে ওনার মৃত্যু নিছক অ্যাক্সিডেন্টে হয়নি। ইট ইজ আ কেস অফ মার্ডার। হ্যাঁ, হতেই পারে। উনি বহু মানুষের ক্ষতি করেছেন, বহু মানুষের সর্বনাশ করেছেন। কেউ না কেউ ওনাকে মার্ডার করতেই পারেন। এমনকি আমিও ভেবেছিলাম যে আমি ওনাকে মার্ডার করব, কিন্তু পারিনি। কেন? কারণ উনি আমার হাজবেন্ড। তুমি বসো বৌদিমণি। আমি আসতে পারি? এসেই যখন পড়েছেন চলে আসুন। নমস্কার, আমি তপন রায়, তৃষার দাদা। দাদা, 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 তুই শুনেছিস শুভেন্দু মারা গেছে? তোদের আর কোনো দুঃখ থাকবে না। তোর বোন শ্বশুর বাড়িতে আর মার খাবে না, আর মার খাবে না। কাঁদিস না বোন, কাঁদিস না। দেখ, তোর দাদা এসে গেছে। এখানে বসতো, বস। স্যার, একটা রিকোয়েস্ট। আমার বোন তৃষা মানসিকভাবে খুব ধাক্কা খেয়েছে। আপনারা তো জিজ্ঞাসাবাদ নিশ্চয়ই করবেন, কিন্তু আজকের দিনটা যদি ওকে মানসিকভাবে বিশ্রাম দেন খুব ভালো হয়। প্লিজ স্যার। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন এক কাজ করুন, ওনাকে আপাতত পাশের ঘরে রেস্ট নিতে বলুন। ততক্ষণ তো আপনার সঙ্গে নিশ্চয়ই কথা বলা যেতে পারে। হ্যাঁ স্যার, নিশ্চয়ই। পড়নি, যা তো তোর বৌদিমণিকে নিয়ে ভিতরে যা। চল। বলুন স্যার। আপনার বোন তৃষা ধর, আপনার বোনের বক্তব্য যে তার পরলোকগত স্বামী শুভেন্দু ধর তার উপরে ভীষণ রকমের অত্যাচার করত। আপনি এই ব্যাপারে কিছু জানেন? জানি। ওদের বিয়ে হয় বছর 6 আগে। আমরা তার বছর 3 বাদে জানতে পারি। তো এইসব ঘটনা বলে কি 3 বছর ধরেই চলছে নাকি তারও আগে থেকে? না, বিয়ের 6 মাসের মাথা থেকে শুরু হয়। তারপর 2.5 বছর আমার বোন পিউ সেসব সহ্য করে, আমাদের কাছে লুকিয়ে রাখে। তারপর একদিন আমরা জানতে পারি। তো আপনি যে জানতে পারলেন সেটা কিভাবে জানলেন? আপনি কি এই বাড়িতে এসেছিলেন নাকি ফোনে জানলেন? ফোনে। একদিন আমি আমার বোনকে ফোন করেছিলাম। হ্যাঁ দাদা, বল। বাপ রে, কি ব্যাপার রে তোর? হ্যাঁ, তুই তো এই বাড়িতে আসা প্রায় বন্ধই করে দিয়েছিস। ফোন করলে ফোন ধরিস না, মেসেজ করলে তার কোনো উত্তর দিস না। কি হয়েছে কি তোর? কই, কিছু হয়নি তো, আমি তো ভালো আছি। আহা, ভালো থাকবি না কেন? নিশ্চয়ই ভালো থাকবি। কত বড় বাড়িতে বিয়ে হয়েছে বলতো তোর? জানিস পিউ, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যখন বলে না বোনের বিয়ে কত বড় জায়গায় দিয়েছো, তখন বুকটা গর্বে ভরে ওঠে রে। তুই আমার জন্য গর্বিত হোস, এটা শুনে খুব ভালো লাগলো রে দাদা। আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। আচ্ছা পিউ, তুই তো তোর ভাইপোর জন্মদিন কোনোদিনও ভুলে যাস না। এবার তুই ভুলে গেলি কি করে? এ বাবা, ভুলবো কেন? পাপাইয়ের জন্মদিন তো 19শে মার্চ, আমার মনে আছে। 19শে মার্চ। আজকে কত তারিখ? কত তারিখ? আজ 22শে মার্চ। দেখেছিস, 3 দিন হয়ে গেছে পাপাইয়ের জন্মদিন চলে গেছে, অথচ তুই
ভুলে গেছিস। ছেলেটা সারাদিন ধরে বসেছিল জানিস তোর একটা ফোনের অপেক্ষায়, কিন্তু তুই ফোন করলি না। এখন বাবুর পিপির ওপর অভিমান হয়েছে। পাপাইকে বলিস ওর পিপি কান ধরছে, ওকে অভিমান করতে বারণ করিস। হ্যাঁ, এই পিউ তুই কাঁদছিস কেন? না না, কাঁদবো কেন? আমি খুব ভালো আছি। ভালো থাকলে কি কেউ কাঁদে নাকি? না, তোর নিশ্চয়ই কিছু হয়েছে। তোর কি হয়েছে বলতো? কিছু হয়নি দাদা, আমার কিছু হয়নি। শুভেন্দু কোথায়? ও বাড়িতে নেই, বেশিরভাগ তিনি বাড়িতে থাকে না। আর যেদিন বাড়িতে থাকে সেদিন 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 কি? কিছু না রে, তুই চিন্তা করিস না, আমি সত্যি ভালো আছি। আচ্ছা শোন, আজ বিকালে আমি তোর বাড়ি যাব, সামনাসামনি কথা হবে, ঠিক আছে? সেদিন ফোনে বারবার ওর মুখে আমি ভালো আছি শুনে বুঝেছিলাম ও ভালো নেই। তারপর যখন বিকেলবেলা ওর বাড়িতে গেলাম বুঝতে পারলাম ও সত্যিই ভালো নেই। কি হয়েছে সত্যি কথা বল না, কিচ্ছু লুকোস না আমাকে। কাঁদিস না, আমাকে বল, খুলে বল আমাকে কি হয়েছে। শুভেন্দু অর্ধেক রাত বাড়ি ফেরে না, ও যে শুধু অফিসের কাজে বাইরে থাকে না তা আমি জানি। ওর সব রকমের নেশা আছে। কি কি নেশা আছে তুই আমাকে জিজ্ঞেস করিস না দাদা, আমি বলতে পারবো না তোকে। আরে না না, বলতে হবে না, আমি বুঝতে পারছি সবই। যেদিনকে শুভেন্দু বাড়িতে থাকে মদ খায়, আমাকে মারধর করে, চোর থাপ্পড় মারে, লাথি মারে, এমনকি বেল্ট দিয়েও মারে আমাকে। আমি আর পারছি না রে দাদা, আমি আর পারছি না। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আমি দেখছি কি করা যায়, আমি দেখছি। কি দেখবি তুই? তুই পারবি না। তুইও দেখ, ওকে একটু বোঝা। দেখ শুভেন্দু তো শিক্ষিত ছেলে, আমার মনে হয় ওকে বোঝালে ও বুঝবে। তুইও একটু মিলে ঝুলিয়ে থাকার চেষ্টা কর, আমার মনে হয় দেখ সব ঠিক হয়ে যাবে। জানি। কি জানিস? জানি একদিন সব ঠিক হয়ে যাবে। চা খাবি তো? না না, তুই চা করতে হবে না, তুই বস। না না, বোনের বাড়িতে এসেছিস, দাঁড়া আমি চা করে আনি। তা আপনারা এই সমস্ত কিছুর বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না কেন? স্যার, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, জানতে পারার পর প্রথম ওকে বোঝানোর চেষ্টা হয়েছিল অ্যাডজাস্ট করে থাকবার জন্য। কারণ আমার বাবা নেই, আমার একটা ফ্যামিলি আছে, মা সঙ্গে থাকেন। ও সেপারেশন নিয়ে এসে উঠবে কোথায়? তাছাড়া দাদা বৌদির ফ্যামিলিতে একটি ডিভোর্সি মেয়ের পক্ষে অ্যাডজাস্ট করা খুব মুশকিল, এটাই বাস্তব স্যার। বুঝলাম। তবু স্যার আমি চেষ্টা করছিলাম, একজন উকিলের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু বছর দেড়েক আগে আমার বোন পিউ বলল যে ও ডিভোর্স নিতে চায় না, ও এরকমভাবেই থাকতে চায়। কেন কেন আপনার বোনের এরকম হঠাৎ করে মত পরিবর্তনের কারণটা কি ছিল? ঠিক জানি না স্যার, তবে ওর সঙ্গে কথা বলে যেটুকুনি বুঝতে পেরেছি যে শুভেন্দু একজন সফল ব্যবসায়ী। ও আইনি লড়াই ওর সঙ্গে লড়তে গেলে ও আমাদের অর্থনৈতিকভাবে পথে বসে দিতে পারে, আর সেটা পিউয়ের কাছে মানা খুব কষ্টের। তাই ও এভাবেই অ্যাডজাস্ট করে বা কাটিয়ে দিতে চায়। দেখুন মিস্টার রায়, আমরা সব কিছু শুনলাম, জানলাম, তবে একটা কথা আপনাকে জানিয়ে রাখাটা ভালো, আমরা কিন্তু এই কেসটাকে আর একটা নর্মাল অ্যাক্সিডেন্ট কেস হিসেবে দেখছি না, এটা একটা পরিকল্পিত মার্ডার। তাই কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াবে সেটা এখনই আমরা কেউই কিছুই বলতে পারছি না। তবে একটা কথা কান খুলে শুনে রাখুন, জল যেদিকেই গড়া, আমরা কিন্তু কোনো অবস্থাতে কাউকেই রেয়াত করব না। আশা করি আমার কথাটা আপনি বুঝতে পেরেছেন। হ্যাঁ স্যার। আর একটা কথা, আপনি কাল সকাল 10টায় আপনার বোন তৃষা দেবীকে নিয়ে একবার থানায় আসবেন। আশা করছি ততক্ষণে আপনার বোন মানসিক ধকলটা কাটিয়ে উঠতে পারবে। হ্যাঁ ম্যাডাম। আর এই যে তুমি, আজ বিকেলে একবার থানায় এসো তো। হ্যাঁ ম্যাডাম। থানাটা চেনো তো? হ্যাঁ। স্যার,
সাসপেক্ট লিস্ট থেকে কি তিশাধরের নামটা বাদ দিয়ে দেওয়া উচিত? কেন কেন, কারণটা কি? কারণটা তো স্পষ্ট স্যার, একজন জিজ্ঞাসা করার আগেই বলে দিল সে শুভেন্দু ধরের মৃত্যু চেয়েছিল। সুযোগ পেলে সে হয়তো খুনটা করতো, সুযোগ পায়নি তাই খুনটা করেনি। আর এটাও হতে পারে হয়তো সাহস পায়নি। তিশাধর মৃত্যু কামনা করেছিল, শুধু খুন করেনি। কোনো আইনে কি মৃত্যু কামনা করলে স্যার শাস্তি হয়? ক্রাইম সাইকোলজিতে একটা টার্ম আছে, প্যারাডক্সিক্যাল কনফেশন। সে বিষয়ে কিছু জানা আছে? না স্যার। সেখানে অপরাধী স্বীকার করবে তার অপরাধ প্রবণতার কথা, ফলে যারা তার কথা শুনবে বা বিশ্বাস করবে তাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হবে যে সে অপরাধ করতেই পারে না। এটাকে বলে ডিসক্রেডিটিং স্ট্র্যাটেজি। অর্থাৎ কিনা সে যে অপরাধ করতেই পারে না এটা অন্যকে বিশ্বাস করানোর একটা কৌশল। তার মানে কি উনি সবটাই নাটক করছে? না, সেটা এখনই ডেফিনেটলি বলা যাচ্ছে না। স্যার, সাসপেক্ট লিস্টের পরবর্তী নাম হলো পূর্ণি দেবনাথ। পূর্ণি দেবনাথ। তৃষা যখন ওই শুভেন্দু ধরের বিরুদ্ধে অভিযোগগুলো করছিল, রেণুকা তখন এই পূর্ণির রিয়াকশনস গুলো খেয়াল করেছিল। বিশেষ করে যখন তৃষা বলল যে শুভেন্দু অনেকের সর্বনাশ করেছে। উনি বহু মানুষের ক্ষতি করেছেন, বহু মানুষের সর্বনাশ করেছেন। কেউ না কেউ ওনাকে মার্ডার করতেই পারেন। স্যার, পরবর্তী সাসপেক্ট ড্রাইভার নিলয়। এক্স্যাক্ট। এই নিলয় কিন্তু হচ্ছে আমাদের একজন প্রাইম সাসপেক্ট। কেন জানো? দেখো, নিলয় কিন্তু একমাত্র লোক যে কিনা ক্রাইম অফ অকারেন্সে উপস্থিত ছিল, যদি এটা দুর্ঘটনা না হয়ে হত্যা হয়ে থাকে। কিন্তু স্যার, সে তো এখন গুরুতরভাবে ইনজিওর্ড হয়ে হাসপাতালে ভর্তি আছে। আমাদের অপেক্ষা করতে হবে, যতদিন না নিলয় সুস্থ হয় আমাদের ওয়েট করতে হবে। নেক্সট সাসপেক্ট হলো তপন রয়, তৃষার দাদা। তপন রায়। এই তৃষার দাদা কিন্তু একটা অদ্ভুত জায়গায় বিলংস করছে। একদিকে সে বোনের উপরে হওয়া অত্যাচারগুলো কিছুতেই মেনে নিতে পারছে না, প্রতিশোধ নিতে চাইছে। আবার অপরদিকে মিডল ক্লাস মেন্টালিটি বোনকে ডিভোর্স করিয়ে নিজের বাড়িতে নিয়ে আসবে সে ক্ষমতাও নেই। আর এই দোলাচল থেকে মুক্তির একমাত্র পথ কি না, শুভেন্দুকে দুনিয়া থেকে সরিয়ে দাও। স্যার, যদি তৃষার চাকরি বাকরি করতো তাহলে তো এরকম সিচুয়েশন আসতোই না, তাই না? এটা আমাদের সমাজের একটা খুব বড় সমস্যা, বুঝলে রেণুকা, খুব বড় সমস্যা। আমাদের গার্জেনরা না একটু ছেলে মেয়ে বড় হলেই শুধু তার বিয়ে থার কথা চিন্তা করে, বিশেষ করে মেয়েদের স্যার। এক্স্যাক্টলি। এই ছেলে বা মেয়েদের বিয়ের কথা চিন্তা না করে আমরা যদি তাদের ফিনান্সিয়াল ফ্রিডমের কথা একটু ভাবতাম, যে আগে তারা নিজেদের পায়ে দাঁড়াক, তারপরে বিয়ে থা যাই হবে, তাহলে কিন্তু অনেক সমস্যা আমাদের সমাজ থেকে ওয়েভ হয়ে যেত। এনিওয়ে, এই কেসটা সাসপেক্ট লিস্ট কিন্তু আরো অনেক বড় হয়ে যেতে পারে, কারণ তৃষা ধরের কথা অনুযায়ী শুভেন্দু ধর কিন্তু আরো অনেকের সর্বনাশ করেছে। কিন্তু স্যার, আপাতত তো সাসপেক্ট লিস্ট এটাই। বাই দ্য ওয়ে, পূর্ণি দেবনাথ কখন আসছে? বিকেলে স্যার, বিকেল 5টায় আসতে বলেছি। গুড। আমি সব সত্যি কথা বলবো ম্যাডাম, কোনো মিথ্যে বলবো না। আমার মরা মায়ের দিব্যি। সেদিন আমাদের দেখে যতটা নরম মনে হয়েছিল, আমরা কিন্তু ততটাও নরম নই। তোর এই দিব্যি ঠিব্যিতে কোনো কাজ চলবে না। যদি মিথ্যে কথা বলেছিস তাহলে কিন্তু ডান্ডা পড়বে। আমি আমার মরা মায়ের দিব্যিকে মিথ্যে কথা বলি না ম্যাডাম। আপনি কি জিজ্ঞেস করবেন করুন। তোর মালিক শুভেন্দু বাবুকে কে মার্ডার করেছে? ম্যাডাম, আমি তো জানি মালিক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনি বলছেন ওটা মার্ডার। যাই হোক না কেন, আমি বাড়িতে বসে কী করে জানবো ম্যাডাম মার্ডার কে করেছে? তোর কি কাউকে সন্দেহ হয়? গাড়ির মধ্যে যদি মার্ডার হয় সেটা সবার আগে জানবে ড্রাইভার। কিন্তু নিলয় খুব ভালো ছেলে, ও মার্ডার করতে পারে না ম্যাডাম। তুই কি করে জানবি? ও খুব নরম মনের ছেলে, ও একটা পিঁপড়ে মারতেও মন কাঁদে ম্যাডাম। ও আমায় বোন পাতিয়েছে জানেন, আমি ওকে রাখি পরিয়েছি। না না, ও মার্ডার করতে পারে না। তাহলে তোর কি মনে হয় কে মার্ডারটা করতে পারে? মালিক যে ধরনের শয়তান মানুষ ছিল, ওকে যে কেউ খুন করতে পারে ম্যাডাম। আজ সকালে বৌদিমণি বলছিল না ওনারও মার্ডার করার খুব ইচ্ছে ছিল। আমি আমার মরা মায়ের দিব্যি কেটে বলছি ম্যাডাম, আমার যদি সাহস থাকতো আমি মার্ডার করতাম। কেন এত রাগ কিসের? কি করেছেন উনি? কি করেননি উনি, আমায় শেষ করে দিয়েছে, আমায় ভোগ করে ছিবড়ে বানিয়ে দিয়েছে ম্যাডাম। কান্নাকাটি না করে বল কি করেছে?
আমি তখন 1 সপ্তাহ হলো ওই বাড়িতে কাজ জয়েন করেছি। একদিন সকালবেলা মালিকের ঘরে চা দিতে গেছি। দাদাবাবু, আপনার চা। তোর নাম কি? আমার নাম পুণ্যি দেবনাথ। কিন্তু আমি চায়ে তো দুধ খাই না। আচ্ছা দাদাবাবু। চায় আমি ক চামচ চিনি খাই সেটা তুই জানিস? আগে না দাদাবাবু। সাধারণত আমি 3 চামচ চিনি খাই। আচ্ছা দাদাবাবু। তবে আজকে ক চামচ চিনি খাবো সেটা একবার টেস্ট করে নিতে হবে, বুঝলি? দেখি তোর হাতটা দে। আরে দে না, দে। বাহ, তোর হাতটা বেশ মিষ্টি তো। আজকে মনে হয় 1 চামচ চিনিতেই চাটা মিষ্টি হয়ে যাবে, বুঝলি? এগুলো কি হচ্ছে দাদাবাবু? আপনি হাত ছাড়ুন, হাতটা ছাড়ুন আমার দাদাবাবু। যে জিনিসটা আমি ধরি সহজে ছাড়ি না কিন্তু। প্লিজ আমি ছেড়ে দিন দাদাবাবু, আমার সর্বনাশ করবেন না দাদাবাবু, দয়া করে আমি ছেড়ে দিন। এরপর থেকে রোজ বারবার আমার শরীরটাকে ছিঁড়ে খেয়েছে ওই শয়তানটা। আমি যন্ত্রণায় কুকড়ে ওনার হাতে পায়ে ধরেছি ম্যাডাম, কিন্তু উনি আমায় ছাড়েনি। তুই তোর বৌদিমণিকে কিছু বলিস নি? বলেছি, কিন্তু বলে কি হবে? বৌদিমণিকে তো কথাই বলতে দিত না। বৌদিমণি মুখ খোলার আগেই ওই শয়তানটা বৌদিমণিকে মারধর করতো। জানেন ম্যাডাম, এমনও হয়েছে বৌদিমণিকে সামনে রেখে ওই শয়তানটা আমায় ভোগ করেছে। কিরে, এখানে চুপ করে বসে আছিস? সারাদিন তো এত বকবক করিস, আজ হঠাৎ চুপ করে বসে আছিস? কিছু না বৌদিমণি। কি হয়েছে বল আমাকে, কি হয়েছে বল আমার দিব্যি, বল আমাকে। আর এখনো যদি তুই আমাকে না বলিস তাহলে আমি বুঝবো তুই আমাকে একটুও ভালোবাসিস না। এভাবে বলো না বৌদিমণি, আমি তোমায় সত্যি খুব ভালোবাসি, কিন্তু বিশ্বাস করো এমন ঘটনা ঘটেছে যে আমি মুখ ফুটে বলতে পারছি না। কিন্তু বিশেষ জানা আমার শরীর মন জ্বলছে। বল না রে মা, আমাকে বল কি হয়েছে বল। আজ সকালে জানিয়ে গিয়েছিলাম দাদাবাবুর ঘরে। তুমি যেটা করছো সেটা ঠিক করছো না। আমি তো অনেক কিছুই করছি, কোনটা ঠিক করছি না শুনি? পুণ্যি একটা বাচ্চা মেয়ে, এভাবে সর্বনাশ করছো ওর। শোনো না, ওটাকে না বাচ্চা বলে না, যুবতী বলে, যুবতী। ওকে এইভাবে ছি। এইভাবে কি কি আমি ওকে জোর করেছি? তোমাকে কে বলেছে এটা? হ্যাঁ, কে বলেছে? যেটা হচ্ছে সেটা বাড়িতেই হচ্ছে, আমি সব দেখতে পাচ্ছি। আরে তুমি ভুল বুঝছো, তোমাকে বোঝাচ্ছি। আসো, বসো বসো বসো, বসো তো এখানে। এ পুণ্যি, পুণ্যি, এই দেখ তোর বৌদিমণি তোর জন্য মার খাচ্ছে, এটা কি ঠিক হচ্ছে বল? আমার জন্য? কেন? আমি কি করেছি? তোর বৌদি বলছে আমি নাকি তোকে জোর করি। আমি জোর করি তোকে? বলতো করি? না না তো। এই দেখেছো, আয় তো তোর বৌদিকে চাক্ষুষ দেখিয়ে দিই যে কি করছেন দাদাবাবু? এমন তোকে আমি জোর করি না। দাদাবাবু ছাড়ুন, এসব কি করছেন? দাদাবাবু করবেন না, দাদাবাবু ছাড়ুন, দাদাবাবু ছাড়ুন, প্লিজ দাদাবাবু ছাড়ুন, এমন করবেন না, দাদাবাবু ছাড়ুন। তুই পুলিশকে কিছু জানাসনি কেন? ভয় পেয়েছিলাম ম্যাডাম, আমাদের মতো গরিবদের কথা পুলিশ যদি বিশ্বাস না করে। তবে একটা কথা বলি ম্যাডাম, ওই শয়তান রাক্ষসটাকে কে মার্ডার করেছে আমি জানি না, তবে যে করেছে তার আয়ুতে যেন আমার আয়ু যোগ হয়।
কে খুনি, কিভাবেই বা হলো খুনটা, এই খুনের পার্টিকুলার মোটিভটাই বা কি? এই কেসের তদন্ত করতে নেমে একটা ব্যাপার কিন্তু আমাদের কাছে পরিষ্কার, খুনি যেই হোক না কেন খুনের কারণ কিন্তু প্রতিশোধ। এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছে গেল ফরেন্সিক রিপোর্ট, আর ফরেন্সিক রিপোর্টও আমাদের ধারণাকেই সত্যি বলে প্রমাণ করলো। অ্যাজ পার দ্য ফরেন্সিক রিপোর্ট, শুভেন্দু ধরকে হত্যা করা হয়েছিল অ্যাক্সিডেন্টের প্রায় 3 ঘন্টা আগে, এবং গোটা ঘটনাটাকে একটা অ্যাক্সিডেন্টের নাটকে মুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তাহলে এটা প্রমাণ হয়ে গেল যে এই অ্যাক্সিডেন্টের সাথে বা এই ঘটনার সাথে বা এই হত্যাকাণ্ডের সাথে ড্রাইভার নিলয় দাসের সরাসরি যোগ ছিল, কারণ নিলয় দাস ছাড়া এই নাটকটা রচনা করা সম্ভবই হতো না। কিন্তু প্রশ্ন থেকে যায় যে নিলয় দাস নিজের জীবনের সাংঘাতিক ঝুঁকি আছে জেনেও কেন এই নাটকে অংশগ্রহণ করলো? কি টানে, কোন ইচ্ছায়? স্যার, বলো। তপনবাবু ফোন করেছিলেন, উনি ওনার বোনকে নিয়ে থানায় আসছেন। গুড। শোনো, দুজনকে কিন্তু আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করতে হয়, প্রথমে তৃষা দেবীকে, তারপর তৃষা দেবীর ইনফরমেশন অনুযায়ী তপন রায়কে। হ্যাঁ স্যার, সেটাই বেটার হবে। বাই দ্য ওয়ে, ড্রাইভার নিলয় দাসের কি অবস্থা? জ্ঞান ফিরেছে? এখনো নয়, তবে ডক্টর ভীষণভাবে চেষ্টা চালাচ্ছেন যাতে নিলয় কোনোভাবে কোমায় না চলে যায়। আসতে পারি? আসুন। বসুন। দেখুন মিস্টার রায়, প্রথমে আমরা তৃষা দেবীর সাথে কথা বলবো, তারপরে ওনার সাথে কথা বলা হয়ে গেলে আপনার সাথে কথা বলবো। তার আগে আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথাবার্তা আছে। রেণুকা, তুমি তৃষা দেবীকে পাশের ঘরে নিয়ে যাও, আমি আসছি। ওকে স্যার, আসুন। তপন বাবু, চা খাবেন? হ্যাঁ স্যার, খেতেই পারি। আপনার কাছে, পূর্ণির কাছে যা শুনলাম, আপনার স্বামী শুভেন্দু ধর নাকি আপনার উপর অত্যাচার করতেন। তা কি রকম অত্যাচার করতেন? কথায় কথায় দাবড়ানি, নোংরা নোংরা ভাষায় গালাগালি, বাবা মা তুলেও নোংরা কথা বলতেন। আপনার গায়ে হাত দিতেন না? হ্যাঁ দিতেন, চর থাপ্পড় লাথি পর্যন্ত মারতেন, চুলের মুঠি ধরেও মারতেন, আর ছোটোখাটো ব্যাপার নিয়ে আমাকে সবসময় মারধর করতেন। তৃষা, তৃষা, কি হয়েছে? স্যুপটা কে বানিয়েছে? আমি বানিয়েছি। স্বাভাবিক, তোমার ফ্যামিলি হলো ডাল ভাত খাওয়া ফ্যামিলি। বাপের জন্মে তো স্যুপ চোখে দেখোনি, সেটা আমি জানি ভালো করে। তা অনেক দিন তো হলেই পরিবারে রয়েছো, স্যুপটা কেমনভাবে বানাতে হয় সেটা শিখে যাওয়া উচিত তো তোমার। কি, আমি তো ঠিক করেই বানিয়েছিলাম, মানে কি প্রবলেম হয়েছে? নুন কম হয়েছে। আচ্ছা, আমি আবার নুন মিশিয়ে দিচ্ছি। জানো না কাঁচা নুন খেলে ব্লাড প্রেশার হাই হয়ে যায়, জানো না? আমি আবার নতুন করে বানিয়ে দিচ্ছি। তাহলে এটা কে খাবে? কে খাবে এটা? কে খাবে? তুমি খাবে এটা। খাও বলছি, খাও খাও খাও। আপনাদের বিয়ে হয়েছে তো 6 বছর, উনি কি প্রথম থেকেই আপনার সাথে এইরকমই ব্যবহার করতেন? না, প্রথম 2 বছর খারাপ ব্যবহার করতেন না, তারপরে একটু একটু করে শুরু করলেন। কারণ? কারণ আমি পুরনো হয়ে গেলাম তাই। ওনার নাকি নিত্য নতুন নারীর সঙ্গে নেশা ছিল। শুধু নারী সঙ্গ নয়, বহু মেয়ের প্রয়োজনকে হাতিয়ার করে ওদেরকে ব্যবহার করতেন, ওদেরকে দিয়ে কম্প্রোমাইজ করাতেন। মানে ঠিক বুঝলাম না। ওনার ফার্মা কোম্পানিতে প্রচুর ছেলে মেয়ে আবেদন করতেন, উনি শুধু মেয়েদের অ্যাপ্লিকেশনগুলো বাড়িতে নিয়ে এসে পার্সোনালি ওদের সাথে যোগাযোগ করতেন। এক একজনকে আলাদা আলাদা করে বাড়িতে ডাকতেন। তারপর তারপর কোয়ালিফিকেশন তো ভালোই দেখছি। তা আপনি গভর্নমেন্ট জবের জন্য ওয়েট না করে প্রাইভেট কোম্পানিতে জয়েন করতে চাইছেন কেন? আসলে গভর্নমেন্ট জবের জন্য অপেক্ষা করার মতো সময় এখন আর নেই। কেন?
আমার বাবা বেড রিডেন। 4 মাসের মধ্যে বাবার অপারেশন করাতে না পারলে বাবা চিরকালের মতো পঙ্গু হয়ে যাবে। মা ব্লাউজ সেলাই করে ফলস পাল লাগিয়ে কোনো মতে সংসারটা চালাচ্ছে। এই চাকরিটা আমার খুব প্রয়োজন স্যার। বুঝলাম। আমি চেষ্টা করব যাতে আপনার এই চাকরিটা হয়ে যায়। থ্যাংক ইউ স্যার। তবে আপনাকে একটা টেস্ট দিতে হবে। কি টেস্ট? স্কিন টেস্ট। অফিস এমপ্লয়ির চাকরির জন্য স্কিন টেস্ট? আসলে আমাদের কোম্পানিতে জয়েন করার জন্য এটা একটা নিয়ম। বাই দ্য ওয়ে, ওপরে আমার বেডরুম। আপনার যদি সত্যি চাকরিটা প্রয়োজন হয় তাহলে চলে আসুন। এসব ঘটনা আপনার চোখের সামনেই ঘটতো? আমার উপস্থিতিতে ওর কোনো হেলদোল ছিল না। আপনি প্রতিবাদ করতেন না? না, প্রতিবাদ করে কি হবে? আবার মার খাবো। তার জন্য সবকিছু চুপচাপ সহ্য করে নিতাম। তৃষা দেবী, একটা খবর দেওয়ার জন্য আমি ঘরে এলাম। এইমাত্র আমাদের কাছে খবর এলো যে হসপিটালে নিলয়ের জ্ঞানটা ফিরেছে। আর নিলয় স্বীকার করেছে যে এই মার্ডারের সাথে ও যুক্ত। না না, মানে নিলয় বলছে যে এই মার্ডারের সাথে ও যুক্ত, কিন্তু নিলয় নিজে মার্ডারটা করেনি। এই মার্ডারটা করতে সাহায্য করেছে মাত্র। আচ্ছা, একটা কথা বলুন তো, এই অ্যাক্সিডেন্টের 3 ঘন্টা আগে শুভেন্দুবাবুর মাথায় ভারী মোটা কিছু দিয়ে আঘাত করে শুভেন্দুবাবুকে খুনটা করা হচ্ছে। আপনি কিছু জানেন এই ব্যাপারে? জানেন না? না, তাহলে এটা জেনে রাখুন যে তপনবাবু আমার পাশেই বসেছিল, মানে আমার সামনে বসেছিল। এই খবরটা যখন এলো তখন তপনবাবু পরিস্থিতির চাপে স্বীকার করলেন যে মার্ডারটা উনিই করেছেন। না, উনি বললেন যে ওনার বোনের ওপরে হওয়া এই অসহ্য অত্যাচার উনি কিছুতেই সহ্য করতে পারছিলেন না, খুব মানসিক অবসাদে ভুগছিলেন, তাই উপায়ন্তর না দেখে আপনাকে এই ভীষণ অত্যাচার থেকে বাঁচাতে উনি খুনটা করেছেন। এটা ছাড়া ওনার কাছে আর কোনো গতি ছিল না। এই মুহূর্তে তপনবাবু আমাদের লকআপে। আপনার দাদাকে আমরা অ্যারেস্ট করেছি। না না, দাদা খুন করেনি। ও আমাকে বাঁচাতে মিথ্যা কথা বলেছে। আপনাকে বাঁচানোর জন্য মানে আমি ঠিক বুঝলাম না, একটু খুলে বলবেন কি ব্যাপার? আমি খুন করেছি। আমি আর নিলয় ওকে মদ খাইয়ে বেহুশ করে আমরা খুন করেছি। নাও দাদা। আরে বৌদি, বলো গো দাদা। দাঁড়াও, আমি একটু চারটা দেখে আসি। বৌদি বলো। ও বৌদি, রেডি হলে আমি জানাচ্ছি। হ্যাঁ, রেডি থাকো। হ্যাঁ নাও দাদা। এরপর আমি অপেক্ষা করছিলাম। রাত তখন 12:30। পুণ্যি কিছু জানে না, ও ঘুমিয়ে পড়েছিল। তারপর নিলয় আমার কাছে এলো। বৌদি, ও বৌদি। কি হয়েছে বলো? সিচুয়েশন রেডি আছে বৌদি। দাদা বলছে এখন লং ড্রাইভে যাবে আর গাড়িতে বসেই মদ খাবে।
তা কাজটা কি তুমি নিজের হাতেই করবে নাকি আমি করব? না, কাজটা আমি নিজের হাতেই করব, না হলে আমি মরেও শান্তি পাবো না। তাহলে চলো। তুমি যাও, আমি আসছি। দাদা, বৌদি বললো আপনার সাথে কি দরকার আছে। এখন আবার কিসের দরকার? জানি না, বললো কি হিসাব টিসাব আছে নাকি পুরনো। কিসের হিসেব? হ্যাঁ হ্যাঁ, আমার অত সময় নেই, চল বেরাবো। আর একটা পেক বানিয়ে আন, গাড়িতে খাবো। বৌদি, তোমার চিন্তা করতে হবে না, এ আমি পরিষ্কার করে দেবো। এই লাশ আমি ঠিকানা লাগিয়ে দেবো। বৌদি, তুমি যাও, ঘরে গিয়ে রেস্ট নাও। ঠিক আছে। আর হ্যাঁ, কাল হয়তো আমারও আর দেখা হবে না তোমার সাথে। কেন? না, এমনি। তৃষা দেবী, একটা সত্যি কথা বলবেন? আপনার ড্রাইভার নিলয় আপনার প্রতি এত লয়াল কেন? কারণ ও আমাকে ভালোবাসে। কি বললেন ঠিক বুঝলাম না। অনাথ আশ্রমে বড় হয়েছে তো, তাই ডাল ভাত ছাড়া কিছু পাইনি। তাই যেদিন থেকে ড্রাইভারের চাকরিটা নিয়ে এলো, একটুখানি ভালোবাসা আর এক গ্লাস শরবতেই গলে গেল। কি নাম তোমার? আমার নাম নিলয়, নিলয় দাস। আমি তৃষা ধর, তোমার স্যার শুভেন্দু ধরের স্ত্রী। নাও, শরবতটা খেয়ে নাও। আর এবার শরবতের কি দরকার ছিল ম্যাডাম? তুমি যার গাড়ি চালাচ্ছ, খাওয়া দাওয়া তো দূর, জল খাওয়ার কথাও ভুলে যাবে। সে এতটাই ব্যস্ত মানুষ। নাও, এক চুমুকে শরবতটা খেয়ে নাও দেখি। শুভেন্দু ধর কিন্তু আমাকে একটা জিনিস দিয়েছে, ক্ষমতা দিয়েছে মানুষ চেনার। কে ক্ষুধার্ত, কার ভুখা শরীর কী খেতে চায়। আমি বুঝে গেলাম এই নিলয় বলে ছেলেটা ভালোবাসা, যত্ন আর স্নেহের জন্য ক্ষুধার্ত। আর একজন মেয়ে মানুষ শুধু তার শরীর দিয়েই চাহিদা মেটাতে পারে। আর নিলয়কে নিজের আয়ত্তে আনা আমার কাছে খুব সহজ ছিল, কারণ ওর খিদে আমি বুঝে গেছিলাম। বৌদি, ও বৌদি, কি গো, কোথায় গেলে? কি ব্যাপার, এত উচ্ছ্বাস কিসের? তোমার বস মনে হয় এখন মিটিংয়ে ব্যস্ত, তাই তো? ঠিক ধরেছে বৌদি, আজকে 3 ঘন্টা পুরো আমার ইন্ডিপেন্ডেন্স। আমিও। পূর্ণি বাজারে গেছে, আসতে টাইম লাগবে। এ নাও, শরবতটা খেয়ে নাও। বৌদি, কি যে ইচ্ছা করছিল আমার এই শরবতটা খেতে। তুমি সত্যি বৌদি আমার মনের কথা বোঝো। শুধু শরবতটা খেতে ইচ্ছা করছিল সেটা নয়, তবে
রুমে চল। এরপর দিনে হোক রাতে হোক যখনই সুযোগ পেত ও আমার কাছে ছুটে আসতো। শরীর যে মন্ত্রের থেকে বেশি শক্তি সেটা নিলয়ের পাগলামো দেখে আমি বুঝতে পারলাম। ও তখন আমার নেশায় নেশাগ্রস্ত। আমি তখন বললাম আমার প্ল্যান। ও রাজি হয়ে গেল। ও জানতো এতে ওর জীবনের ঝুঁকি আছে, তবুও। ধন্যবাদ ধন্যবাদ তৃষা দেবী, আমাদের কাছে সমস্ত কথা সত্যিভাবে বলার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার দাদা লকআপে নেই, পাশের ঘরে বসে চা খাচ্ছে। আপনার মুখ থেকে সত্যি কথাগুলো বার করার জন্য এই নাটকটা আমাদের রচনা করতেই হবে, তার জন্য সরি। ইমোশনাল কনফেশন এক্সট্রাকশন মানে অপরাধীর প্রিয়জনের নাম ব্যবহার করে অপরাধীর সমস্ত মানসিক প্রতিরোধ ভেঙে চুরমার করে দিয়ে অপরাধীর মুখ থেকে স্বীকারোক্তি আদায় করে। অপরাধবিদ্যার এই অস্ত্রটা আজকে খুব ভালোভাবে কাজে লাগানো গেল তৃষার সত্য জানার জন্য। তৃষাকে গ্রেপ্তার করা হলো। আমরা অপেক্ষা করছিলাম ড্রাইভার নিলয় দাসের সুস্থতার জন্য। নিলয় দাস সুস্থ হলে তাকেও গ্রেপ্তার করা হবে। তারপর মহামান্য আদালত বিচার করে যা শাস্তি দেবে সেটা। এক মিনিট, হ্যালো, হ্যাঁ বলছি। কখন? ও ঠিক আছে। এইমাত্র খবর এলো হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ড্রাইভার নিলয় দাস। তার চোখ বন্ধ ভালোবাসা তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারল না। আপনাদের একটা কথাই বলার, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কোনো মুখোশ পরা অপরাধী। তাই সাবধান হও বাংলা, সাবধান হন আপনারা।